আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু খবর নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন মলজুল আলম পান্না, জ্যেষ্ঠ সাংবাদিক। পান্না ভাই, কেমন আছেন? জি, আপনার সবাই যেমন আছেন তেমন আছি। অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে এই আলোচনায় আমাদের সাথে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাইফুল আলম চৌধুরী। জনাব সাইফুল আলম চৌধুরী, আপনি কেমন আছেন? ভালো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় জুড়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যায় এবং ঘটনার সাথে নানামুখী সংশ্লিষ্টতার ইঙ্গিত করে রীতিমতো বোমা ফাটিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার বক্তব্যকে আমলে নিতে রাজি নন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ নির্বাচিত খবর হিসেবে এই খবরটিকে আমরা নির্বাচন করেছি। আজ আমরা বোঝার চেষ্টা করব কেন এই মুহূর্তে এমন সময় এমন বোমা ফাটালেন মমতা। এছাড়াও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনে জামায়াতের সংশ্লিষ্টতা আর নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গটিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে শুরুতেই চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। নাম না বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য হাদী হত্যার ইঙ্গিত দেয় তা স্পষ্ট। তার এই বিস্ফোরক মন্তব্যের পর আবারও আলোচনায় হাদী হত্যা, যা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই নেতার মন্তব্য নিয়ে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। হাদী হত্যার বিচারে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে হাদী হত্যায় ভারতের সরাসরি সংশ্লিষ্টতা ছিল, এই অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন হত্যাকাণ্ডের পেছনে দেশি বিদেশি বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদীর খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাদী। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম, আমি বরং সাইফুল আলম চৌধুরী যদিও শিক্ষকতা করেন এবং দীর্ঘ সময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, ফলে আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। আপনি শুনছিলেন মমতার পুরো বক্তব্যটা আমরা শুনতে পাইনি, কিন্তু নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা সেটা শোনাবার চেষ্টা করব। তবে আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ধরে আপনার আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলছিলেন পরাজিত একজন নেতার বক্তব্যে আসলে তার খুব একটা ম্যাটার করে না। এখন পরাজিত নেতার বক্তব্যে যদি কন্টেন্ট থাকে, তথ্য থাকে, সত্য থাকে, তাহলে সেটা কেন আমরা আমলে নেব না? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অবস্থান, উনি কিন্তু স্টেটের অবস্থানে আছেন, ডিলিংস হবে স্টেট টু স্টেট, যদি আমরা একেবারে নির্ভেজাল দৃষ্টিতে দেখি। কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং ভারতের, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ এবং ভারত দুটোই নির্বাচনের সময় একটা বড় ফ্যাক্টর। ভোটের রাজনীতিতে আপনি দেখবেন যে এখন দেখবেন না যে ঢাকা না দিল্লি এই স্লোগান এখন শোনা যায় না, কিন্তু নির্বাচনের আগে আমরা ঘুমাতেও পারতাম না, তাই না? কিন্তু রীতিমতো নির্বাচনের আগে থেকে এটা হাওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন কি ঢাকা না লাহোর? এখন ঢাকা, লাহোর না ওয়াশিংটন, নোবডি নোজ, হ্যাঁ, তোমার গড নোজ বেটার। সো ফলে আপনার এগুলা, এই ইস্যুগুলো উঠে ভোটের রাজনীতির সময়ে। তেমনি পশ্চিমবঙ্গে গত এই যে বিজেপির জেতার পেছনে একটা বড় ফ্যাক্টর বলে কাজ করা হয়, সেটা হচ্ছে তাদের বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম ভোটার, যেটা বিজেপি, আমি কোট আনকোট বলছি বিজেপির ভাষায়, এটা আমার কথা নয়, তো যেটা দিয়ে তারা আসলে নির্বাচন উইন করেছে বলে তারা দাবি করে, এবং তাদের এটাই ছিল মূল প্রচার। তো সেদিক থেকে চিন্তা করলে মমতা ব্যানার্জি এখন
যে কথাটা বলেছেন সেটা আজকেও ভারতের পত্রিকা বাংলাদেশের পত্রপত্রিকা নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের করুণ অবস্থা, তৃণমূল ভেঙে খান হ্যাঁ। ইভেন মমতার দল থেকে বহিষ্কার যিনি হয়েছেন তিনি এখন সংসদে বিরোধী দলের নেতা হচ্ছেন, হ্যাঁ, ঋতব্রত। সো ফলে এইটা আমি বলবো যে স্টেট টু স্টেট ডিলিংস যদি হয় তাহলে এটা আনুষ্ঠানিক বক্তব্য, কারণ আপনি ডিপ্লোমেসিতে আপনি যদি কোনো দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আপনাকে ডিপ্লোমেসি থেকে অনেক কিছুই পর্দার আড়ালে হয় যেগুলো আপনি প্রকাশ করতে পারবেন না, এটা আপনি চাইলেও পারবেন না। ভেরি ফর্মাল কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে ওখানে ওরা অ্যারেস্ট করেছে, তারা হ্যান্ড ওভার করবে, দেন এটা বিচার অনগোয়িং প্রসেস। সো কিন্তু আমি এখানে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে চলে আসে, সেটা হচ্ছে হাদির বড় ভাই যিনি বার্মিংহামে আপনার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে উনি দ্বিতীয় সচিব হিসেবে আছেন, তিনি শরীফ ওমর হাদি সম্ভবত নাম ওনার নাম। সো উনি দুটো স্ট্যাটাস দিয়েছেন গতকাল এই মমতা ব্যানার্জির বক্তব্যের পরেই গতকাল। সেখানে প্রথমটিতে উনি দুটো রাজনৈতিক দলের এবং প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেছেন। আমি জানি না সরকারি চাকরিজীবী হিসেবে কীভাবে এই ধরনের পোস্ট দেন, সেটা একটা প্রশ্ন, মুছে ফেলেছেন সম্ভবত। যাই হোক, সেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে তো ফলে আরেকটা পরবর্তীতে আবার আরেকটা রাজনৈতিক দলের প্রধানের পিএসকে ইঙ্গিত করে সেটা বলেছেন, এবং ঢাকা ৮ আসন নিয়ে। সো এবং আপনি দেখেন প্রথম পুলিশ যে চার্জশিট দিয়েছিল সেটা কিন্তু নারাজি পিটিশন দিয়েছিল ভাই, আবার সেটা সিআইডিতে গিয়েছে। ফলে যেই বক্তব্যগুলো উনি কালকে বললেন সেগুলো, আমার প্রশ্ন হচ্ছে সেগুলো কেন ওই নারাজি পিটিশন বা প্রথমবার এফআইআর ওনারা দেন নাই, তাই না? যদি আপনি জানেন তাহলে তো আপনি যে কোনো সময় আদালতকে ইনফর্ম করতে পারতেন, পুলিশকে ইনফর্ম করতে পারতেন। হ্যাঁ, ধরে নিলাম ঘটনার সময় আপনি জানেননি, ঘটনার 10 দিন পরে জেনেছেন, 30 দিন পরে জেনেছেন, তারপরে আপনি তখন কেন পুলিশকে ইনফর্ম করেননি, বা আপনি প্রেস কনফারেন্স করে কেন বলেননি যে অমুক অমুক জড়িত? মমতা বলার পরে আবার কেন ওনার ভাই বক্তব্য দিলেন, সেটা একটা প্রশ্ন। আবার হচ্ছে হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিমাণ আন্দোলন আমরা ঠিক ইলেকশনের আগে দেখেছিলাম, হঠাৎ করে যে মিয়মান হলো, এখন কিন্তু একটা মধুর সামনে একটা প্রেস কনফারেন্স ছাড়া আর কারো কোনো বক্তব্য নেই, আর ফেসবুকে 2-1টা পোস্ট। ঠিক আছে। সো বাংলাদেশে আসলে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর যে বিচার হয় না বা সুষ্ঠু তদন্ত হয় না, এটা হয়তো তার ধারাবাহিকতার দিকে যাচ্ছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। আমি বরং এই ফাঁকে চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো যে বক্তব্যটা গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে চলেছে সেটা বরং একটু পুরোপুরি শোনার চেষ্টা করি, তাহলে আমরা হয়তো সেই বক্তব্য থেকে আলোচনার নানান বেশ কিছু কন্টেন্ট পাওয়ার চেষ্টা করব। শুনি কি বলেছেন পুরোটা। বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। এখানে পুরো নাই, এটাও একটা ছোট্ট অংশ, এটাও একটা ছোট্ট অংশ। আমরা বরং একটা কাজ করি, অংশে এই মমিত শাহের নামে অ্যাড্রেস করে বলেছিলেন। ওকে, রাইট। আপনি প্রসঙ্গটা তুলে দিন, তখন আমরা বরং একটা কার্ড আছে, তার বক্তব্য আক্ষরিক অর্থে তিনি কি বলেছেন আমি বরং সেই কার্ডটি দেখাই আপনাকে, দেখিয়ে বরং আমি আপনাকে প্রশ্ন তুলি। দেখুন, এখানে তিনি বলছেন বাংলাদেশ থেকে এক বড় খুনি এসটিএফ গ্রেপ্তার করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলাদেশে চলে আসে, আমরা এসটিএফ তাকে গ্রেপ্তার করে। তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখন নামটা বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। আপনি দেখুন যেখানে হোম মিনিস্টারকে কিন্তু অ্যাড্রেস করেছেন, যেহেতু তিনি হোম মিনিস্টারকে অ্যাড্রেস করেছেন, ফলে বাংলাদেশের সরকারের কি মানে সুযোগ নেই ভারত সরকারের কাছে ব্যাখ্যা দাবি করা, যে একজন নেতৃত্ব বলছেন যে সে দেশের হোম মিনিস্টার তাকে ফোন করেছিল। পন্না ভাই কি বলবেন? আমি শুনুন, প্রথমত আপনি নিজেই যে শব্দগুলো উচ্চারণ করলেন অনুষ্ঠানের শুরুতে, যদি কোনো তথ্য থাকে, যদি কোনো উপাত্ত থাকে, তাহলে কেন আমরা সেটি বিবেচনা নিব না, কেন সেটি ইম্পর্টেন্স থাকবে না, এটাই বাস্তবতা। কিন্তু ওনার বক্তব্যে কি কোনো ধরনের তথ্য উপাত্ত আছে? উনি শুধু একজনকে ব্লেম করেছেন, একজনের নাম মেনশন করেছেন। বাংলাদেশে যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি রয়েছে, ভারতে ঠিক তেমনটি রয়েছে। এখন আমি যদি পাল্টা কয়েকটি প্রশ্ন মানে তার বক্তব্যকে কেন্দ্র করে উপস্থাপন করি। প্রথম কথা হচ্ছে যে উনি নির্বাচনে যেভাবে ভরাডুবি হলো তার দলের, তারপর পরে উনি বললেন যে আমি ক্ষমতা ছাড়বো না।
মানে আমি আর এক দেশের নাগরিক হিসেবে অন্য দেশের একজন সিনিয়র রাজনীতিবিদ বা একজন সিএম একটা রাজ্যে তার সম্পর্কে কোনো কটু মন্তব্য করতে চায় না, বাট তার মস্তিষ্কের উর্বরতা নিয়ে আমার একটু সন্দেহ আছে। 15 বছর উর্বরতা নিয়ে কিন্তু তিনি চালিয়েছেন পরবর্তীতে এসে কি অবস্থা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের দেশের সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর এক ধরনের কানেকশন অনেক আগে থেকে কিন্তু আমরা জানি, নানান ধরনের কথা রয়েছে। তার রাজনীতির জন্য মানে মুসলিম উগ্র সাম্প্রদায়িকতা, কথিত মুসলিম উগ্র সাম্প্রদায়িকতাকে তার পুঁজি হিসেবে নিতে হয়েছে তাকে। দ্বিতীয়ত হচ্ছে এই কথাগুলো নির্বাচনের আগে কেন বলেনি? পশ্চিমবঙ্গের নির্বাচন তো গত কয়েকদিন আগে হলো। তৃতীয়ত হচ্ছে তিনি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন, তার যে 80 জন বিধায়ক, তার মধ্যে 58 জন বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীদের মধ্যে থেকেই একজন, যেটি বললেন সাইফুল ভাই, যে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন। অতএব ওনার কথাগুলো, এবং আমি যদি আরো একটি বিষয় ধরিয়ে দিই, উনি বলেছেন যে মেঘালয় থেকেই তো আসে, মানে পশ্চিমবঙ্গে যাওয়া হয়েছিল নাকি? মেঘালয় দিয়ে বাংলাদেশ চলে আসে পশ্চিমবঙ্গে, রাইট। মনে করুন যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বলেছেন যে কিছু বলবেন না, বা যেন এটা কিছু কেউ না জানে, এটি দেশের স্বার্থ। আচ্ছা, মেঘালয়ে এবং আসামে, দুই জায়গাতেই কিন্তু, আসামে তো বিজেপি সরকার আছেই আঞ্চলিক রাজ্যে, মেঘালয়ে তাদের জোট ক্ষমতায়। সেখান যদি ওই খনিরা অমিত শাহ বা ভারতের বিজেপি সরকারের নির্দেশে ওসমান হাদি হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে ওই মেঘালয়ে তো আশ্রয় থাকার কথা, বা আসামে আশ্রয় থাকার কথা। তখন যখন আটক হয়, তখন তো মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে পশ্চিমবঙ্গে আসতে হবে কেন? আমি যদি মানে যৌক্তিকতার জায়গা থেকে বলি, যদি আলমগীর এবং আরেকজন খুনি, নামটা ভুলে গেলাম, ফয়সাল, তারা যদি অমিত শাহের নির্দেশে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকে, তাদেরকে তো সেফ জোনে রাখতে হবে। সেফ জোনে রাখবে কে? অমিত শাহ, বিজেপি সরকার। তাহলে মেঘালয় হয়ে আসাম থেকে তারা পশ্চিমবঙ্গে এলো কেন? সেখানে আসতে হবে, সেখানে তো বিরোধী দল, মানে তাদের তো বিরোধী দল তৃণমূল, তাই না? আচ্ছা, এবার আসুন, হাদিকে নিয়ে বলা হচ্ছে যে, আমরা ধরে নিয়েছি উনি হাদিকে উদ্দেশ্য করে বলছেন রেভলিউশন, উনি উল্লেখ করলেন। এই বাংলাদেশের 24-এর 5 আগস্টের আন্দোলনকে অবশ্যই একটি অভ্যুত্থান আমি এটি মনে করি, কিন্তু বিপ্লব কোনো অবস্থাতেই নয়। বিপ্লব কারা ইউজ করে? একটি বিশেষ রাজনৈতিক শক্তি এটিকে বিপ্লব বলে। এই আন্দোলনের কোনো জায়গায় কি বৈপ্লবিক কোনো চরিত্র আছে? নেই, কিন্তু উনি বিপ্লব বলছেন। তার মানে এই আন্দোলনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কানেকশন ছিল। ওকে, ফাইন। আমরা তাহলে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে আমরা ওঙ্কার নিউজ কলকাতা থেকে, তিনি সেখানকার নিউজ কোঅর্ডিনেটর দেবপ্রসাদ অধিকারী, তাকে আমরা বরং এই আলোচনায় যোগ করে নিই। একই সঙ্গে আমরা যোগ করে নেওয়ার চেষ্টা করব ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, তার কাছ থেকেও আমরা কিছুটা জানার চেষ্টা করব। আমি বরং দেবপ্রসাদ অধিকারীর কাছ থেকে এটাই জানতে চাইবো, দেবপ্রসাদ অধিকারী কি আমাদের সাথে যোগ দিয়েছেন? যদি দেবপ্রসাদ অধিকারী আমাদের সাথে যোগ দিয়ে থাকেন, তাহলে এটা নিশ্চয়ই একটু আমাকে বলবেন যে, ধরেন তথ্য দেবপ্রসাদ মনে হয় আমাদের সাথে নেই, জাবেরের কাছ থেকে বরং শুনি আমরা। তাহলে জাবের আমাদেরকে একটু বলবেন নিশ্চয়ই যে এখন পর্যন্ত যে মন্তব্য, বক্তব্য এবং দাবি দেওয়া, সেই জায়গা থেকে আপনারা সরাসরি যাদেরকে দায়ী করছেন, শুধুমাত্র কি মমতার তথ্যের ভিত্তিতে বা মমতার বক্তব্যের ভিত্তিতে? এর বাইরে আপনারা যখন মামলা করেছেন, অভিযোগ করেছেন, তখন কি তথ্য দিয়েছেন? বা এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা যারা আছেন, এই মামলা তদন্ত করছে, তাদের কাছ থেকে আপনারা কি ধরনের তথ্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন? আসসালামু আলাইকুম। প্রথমত, আমরা যখন শহীদ ওসমান হাদির জানাজায় শামিল হয়েছি, তখন আমরা স্পষ্ট করে বলেছি যে এই ঘটনার সাথে একটি দেশি বিদেশি চক্রান্তের যোগসাজশ থাকতে পারে, এবং সেটা বর্তমান সরকারকে, তৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, তাদেরকে আমরা খতিয়ে দেখবার জন্য বলেছি। এবং আমরা শুধুমাত্র এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যে বর্তমান সময়ে আসছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে গতকালকে যেই মন্তব্যটা করলেন, বক্তব্য যে দিলেন, ওইখানে কিন্তু এইটা খুবই স্পষ্ট যে অনেকেই বলবার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নেই, বা হচ্ছে ওনার দলের অনেকেই বিদ্রোহ করেছেন, বা ওই বিদ্রোহ থেকেই ওইখানে সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন।
তো মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময়ের কথাটা বলছেন ওই সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অন্য কেউ ছিলেন না। আর সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে মমতার বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এইখানে তিনি একদম নাম মেনশন করে করে বলেছেন কথাগুলো। তিনি যদি এইখানে, এবং আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে সে কিন্তু তার বক্তব্য এটাও বলেছে যে বাংলাদেশে কোন সময়কালের কথাটাও সে উল্লেখ করেছে নির্বাচনের আগে, তাই না? তো এখন আপনার বাংলাদেশে তো ওসমান হাদির থেকে এর থেকে বড় হত্যাকাণ্ড বাংলাদেশে বিগত 6-8 মাসের মধ্যে কোনো ঘটে নাই, এবং ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের ভেতরে যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনি ভাবেন যে 14 থেকে 15 লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে, এবং এখন পর্যন্ত, আজকে তার শাহাদাতের প্রায় 6 মাস, এখন পর্যন্ত মানুষ বিভিন্ন ভাবে রাস্তায় এবং সোশ্যাল মিডিয়াতে তার এই হত্যার বিচার দাবি জানিয়ে আসছে। তো এইটা তো বাঙালি মুসলমান এবং বাংলাদেশের আপামর জনসাধারণের একটা আজাদির বিষয়। তার তো এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বললেন যে রেভলিউশনের কথা, যে এইখানে তো আসলে রেভলিউশন বলতে কিছু হয় নাই, কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে ওসমান হাদির এই খুনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিয়েছেন সেটাকে আপনি কোনোভাবেই উড়িয়ে দিতে পারেন না। কারণ আমরা ইতিপূর্বেও দেখেছি যে যখন এই গুলিটা সংঘটিত হইল তখন আমরা বাংলাদেশের পাশাপাশি আমরা ভারতীয় বেশ কিছু মিডিয়ার লোকজনেরও কিন্তু একটা উল্লাস দেখেছি। আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এটা আমাদের কাছে তখনকার সময় একটা ধারণা ছিল যে এইটার সাথে একটা বিদেশি চক্রের জড়িত রয়েছে। বিদেশি চক্রের পাশাপাশি বাংলাদেশে তো অবশ্যই আরো একটা চক্রের পিছনে কাজ আপনি আমার সাথে করেছে। থাকুন, আমি কারণ বরং মমতা এই ফাঁকে বন্দ্যোপাধ্যায় দেবপ্রসাদ কিন্তু অধিকারীর কাছে শুনতে চাইবো। নাই। আলজাবের, আপনি যদি আমাকে শুনতে পান, আলজাবের আপনি যদি শুনতে পান, তাহলে আমি আপনার কাছে ঘুরে এসে জানতে চাইবো নিশ্চয়ই, যে আপনি বলছেন যে মমতার বক্তব্য আমলে নেবার মতো, কিন্তু আপনি যদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শোনেন তাহলে তিনি মনে করছেন যে আসলে তিনি তখন গভর্নমেন্টের কেউ নন, ফলে তিনি বলছেন যে ভারত সরকারের যারা এখন প্রতিনিধিত্ব করেন তাদের বক্তব্য হলে সেটা একটা ম্যাটার করতো। আমি জানি না আপনার কাছে এটা কীরকম লাগছে বা কেমন, সেটা আমি শুনতে চাইবো। তবে আমি এই ফাঁকে যদি একটু দেবপ্রসাদ অধিকারীর কাছে কিছু জানতে চাইবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমি দেবপ্রসাদ আপনার কাছে জানতে চাইবো, যখন 2025 সালের 12 ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হলো, 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা গেলেন, 8 মার্চ হত্যাকারী ভারতে ধরা পড়লো, 2026 সালের জুন মাসে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা বোমা ফাটাচ্ছেন। এখন প্রশ্নের জায়গা হচ্ছে যে তিনি একই সঙ্গে বিজেপির অমিত শাহকেও টার্গেট করছেন। এখন পশ্চিমবঙ্গে মমতার দলের অস্থিরতা কি কোনোভাবে মনে হয় না যে তিনি বাংলাদেশেও ছড়াচ্ছেন? দেখুন, এই বিষয়টি একেবারে আপনি সঠিক জায়গায় উল্লেখ করেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে ব্যাপক ভরাডুবি হওয়ার পরে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঘর থেকে বেরোচ্ছিলেন না, কিন্তু এই ধরনের একটি মন্তব্য করলেন ওসমান হাদি বিষয়। আমার এখানে রাজনৈতিক বিশ্লেষক এবং আমারও কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা তিনি যে প্রশ্নটা করেছেন তার প্রশ্নের কাছে, কারণ হচ্ছে তিনি এখন এই রাজনৈতিক মডেলের মধ্যে, অর্থাৎ যেখানে তৃণমূলের হালে পানি নেই কথাটা বলতে পারি, সেই সময় দাঁড়িয়ে একটা বিভ্রান্তিকর মন্তব্য, যদি এর মধ্যে যদি সত্যতা থেকেও থাকে তারপরেও বলছি, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এদের যে বাক্যালাপ হয় সে বাক্যালাপ গুলো থাকে একান্ত কনফিডেন্সিয়াল বিষয়। সেই কনফিডেন্সিয়াল বিষয় কখনো জনসভায় বা প্রকাশ্যে বক্তব্যের ক্ষেত্রে বলা যায় না, যদি কথা বলেও থাকে। এটা রাজনৈতিক বিশ্লেষক এবং আমারও প্রশ্ন। তো সেক্ষেত্রে এই যে একটা অস্থিরতা, অর্থাৎ বাংলাদেশের তিনি যেহেতু একটা ভরাডুবি হয়েছেন এবং বাংলাদেশ সবসময় মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তার সমর্থনে বাংলাদেশ সবসময় রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে এমন একটা মন্তব্য ছুড়ে দেওয়া যে মন্তব্যটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হবে এবং সেই অস্থিরতার প্রভাব ঢেউ এসে পশ্চিমবাংলায় পড়বে, যাতে বিজেপি সরকার হয়তো কিছুটা হলেও চাপে পড়তে পারে, এরকম একটা পরিকল্পনা থেকে হয়তো তিনি এই মন্তব্যটা করেছেন। কিন্তু এই মন্তব্যের কি বাস্তবতা আছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বাক্যালাপ হয়েছে কিনা, এগুলো একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয় নিয়ে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ এবং আমি একজন সাংবাদিক হিসাবে সেই বিষয় নিয়ে আমাদের মন্তব্যতা করার অধিকার নেই। কিন্তু এখানে এই বিষয়গুলো হঠাৎ করে তিনি প্রথম একটি জনসভা, মানে প্রকাশ্য জনসভা, যেটা ভোটে ভরাডুবির পরে, এবং সেখানেই তিনি এরকম একটি মন্তব্য করলেন ওসমান হাদির
খুনের ঘটনা নিয়ে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন, সেখানে অন্যান্য যারা প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের নিয়ে মন্তব্য করলেন এবং এমনকি মন্তব্য করলেন যে এই খুনের সঙ্গে অনেক কিছু জড়িত আছে যে ঘটনাগুলো তিনি জানেন। তাহলে তিনি যদি জানেন তিনি প্রকাশ্যে বিরোধিতা না করলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন তিনি প্রতিবাদ করেননি? তৎকালীন সময় সরকার ক্ষমতায় ছিল বলে তিনি মনে করছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার ক্ষমতায় আছে, অতএব এই বিষয়টাকে প্রকাশ্যে চেপে যাওয়া হোক। এরকম যদি হয়েই থাকে তাহলে তিনি প্রকাশ্যে আনলেন কেন? অর্থাৎ এই পশ্চিমবাংলার যে এখন একটি সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তন হওয়ার পরে আপনি জানেন যে আজকের যে ঘটনা ঘটেছে তাতে তার 80 জন বিধায়ক থাকলেও সেই 80 জন বিধায়কের অলরেডি 60 জন বিধায়ক তার দল থেকে চলে গেছে এবং তারা চলে গিয়ে নতুন তৃণমূল গঠন করেছেন, অর্থাৎ তাদের বক্তব্য, এবং বিধানসভায় তারা নতুন ভাবে বিরোধী দলের নেতা হিসেবে অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সম্মতি পেয়ে গেছেন এবং 60 জন বিধায়ক তারা কিন্তু অলরেডি দল ছেড়ে তারা অন্য একটি দলের নতুন তৃণমূল গঠন করার কথা বলছে। কিন্তু সেক্ষেত্রে এই যে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশে আমি বলতে পারি, আমার যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হোক এবং সেই অস্থিরতা পরিস্থিতি তৈরি হলে তার বেনিফিট হয়তো তৃণমূল কিছু পেতে পারে বা পশ্চিমবাংলায় সেই স্পষ্ট। দেবপ্রসাদ অধিকারী, জি অবশ্যই। দেবপ্রসাদ অধিকারী আমাদের সাথে সাইফুল আলম চৌধুরী আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একই সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চান। প্রশ্ন আমার প্রশ্ন হলো, এখন যে হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত মানে চার্জশিটভুক্ত যে দুজন আসামি, তাদের স্ট্যাটাসটা এখন মানে বাংলাদেশ তো তাদেরকে নোট ভার্বাল দিয়েছিল যে ফেরত দেওয়ার জন্য, এখন আসলে এদের স্ট্যাটাসটা কি, মানে কবে নাগাদ বাংলাদেশে ফেরত দিতে পারে আপনার জানা আছে কিনা? যদি জানা থাকে আমাদেরকে যদি বলেন তাহলে আমাদের দর্শকরা জানতে পারত। এই হাদি হত্যার সঙ্গে যারা দুজন তাদেরকে গ্রেপ্তার করে এসটিএফ, দেখানো হয় যেটা এসটিএফ গ্রেপ্তার করে এবং এসটিএফ গ্রেপ্তার করার পরে যখন তাদের প্রথম পুলিশ রিমান্ডে নিয়ে যায়, তারপরে এনআইএ তদন্ততেই নিয়ে নেয়, পুরো তদন্ত হয়। অর্থাৎ এই হাদি খুনের মামলায় এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা নিয়ে নেয় এবং তাদের যে হেফাজতে এই যে দুজন আসামি রয়েছে, তাই সেই দুজন আসামি কিন্তু এখন এনআইএ এর হেফাজতে রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে রয়েছে এবং তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। এবং যেহেতু তারা ইনভেস্টিগেশনটা চালাচ্ছে, তারা যেটা মনে করছিলেন যে এর সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা বা অন্যান্য কোনো বিষয় এর সঙ্গে জড়িত আছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এনআইএ তাদের কাছে দাবি করে যে সিএফ এর কাছে এবং আদালতের কাছে দাবি করে যে এটা এনআইএ ইনভেস্টিগেশন দরকার এবং সেই এনআইএ ইনভেস্টিগেশনের দরকারের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেয় যে এনআইএ এর হেফাজতে তাদেরকে দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে তাদেরকে এনআইএ হেফাজতে দেওয়া হয়েছে। এবারে রাষ্ট্রীয় যেটা পরিকল্পনা, অর্থাৎ বন্দি প্রত্যার্পণ চুক্তি যেটা রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেই ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম বন্দি প্রত্যার্পণ ভারত করেছেও এবং বাংলাদেশও করেছে। সেক্ষেত্রে এই যে দুজন আসামিকে তারা যদি যে বাংলাদেশের যে প্রসিডিওর আছে বন্দি প্রত্যার্পণের জন্য কেন্দ্রীয় মন্ত্রকের কাছে আবেদন এবং তার পরিপ্রেক্ষিতে সেটার অনুমোদন, তারপরেই কিন্তু এই দুজনকে ফেরত বাংলাদেশ নিতে পারে যদি কেন্দ্রীয় সরকার তাদেরকে ফেরত দেয়। এবারে স্ট্যাটাস বলতে যেটা আপনার কথা স্পষ্ট। দেবপ্রসাদ অধিকারী, আপনি আমাদের সাথে থাকুন, একই সঙ্গে আব্দুল আল জাবের আপনি আমাদের সাথে থাকুন। আমি বরং একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে আপনি যে বলছিলেন বন্দি প্রত্যার্পণ চুক্তি, যেটা সম্ভবত 2016 এবং পরে 2013 দুঃখিত পরে 2016-তে সংশোধিত হয়েছিল, ফলে এত সহজ হবে কিনা যেখানে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশোধনের দুটো ধারা খুব স্ট্রং, রাইট? ফলে আমি খুব স্বাধীনতা আছে না দেওয়ার জন্য। ফলে বিরতির পর ফিরে এসে আসলে এই প্রসঙ্গটা কিন্তু আলোচনা করবো। সাইফুল আলম চৌধুরী এবং মঞ্জুর আলম পান্না এটা শুনতে চাইবো নিশ্চয়ই, যে ধরেন যেভাবে বলা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ দুজন আসামি, ভারত এর আগেই বন্দি প্রত্যার্পণের চুক্তির আওতায় বাংলাদেশ থেকে অনুচেটিয়া সহ অনেক কি নিয়ে গেছে, ফলে আমাদের এই জায়গা থেকে বিষয়টা সহজতর হবে কিনা? বাংলাদেশেও দিয়েছে, বাংলাদেশকেও দিয়েছে। ফলে এই দুজনের ক্ষেত্রে কি হতে পারে? পান্না ভাই, আচ্ছা, দুঃখিত, আমি বুঝেছি যে সাইফুল ভাই জিজ্ঞেস করছেন। না, ঠিক আছে। শুনুন, এই দুজনের ক্ষেত্রে যেহেতু ভারত কমিটেড অলরেডি যে তাদেরকে ফেরাবে, যেটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন,
মানে রাজনীতি তো সেই বলে কিছু নেই। আবার আমরা হঠাৎ করে হয়তো শুনতে পারি যে ট্রাম্পের নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, অস্বাভাবিক কিছু নয়, এরকমও শোনা যেতে পারে। আপনি যেটা বলছেন যে তাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে কি হবে, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি এবং কন্ট্রোভার্সিয়ালও একই সঙ্গে, সেটা হচ্ছে যে আশ্রিত রাষ্ট্র যদি মনে করে যে যাকে আশ্রয় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে মামলা বা যে রায় সেটি একেবারে উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিক প্রকৃতি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা দেবে না। এটা তো অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তারা এটা প্রয়োগ করবেই, নো ডাউট। এখন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে দুজন খুনি বা তিনজন আছেন, ধরা পড়েছেন, আমার ধারণা খুব বেশি জটিলতা না থাকলে এটা ফেরত দিয়ে দেবে। তার আগে আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করলেন, ইনকিলাব মঞ্চের জাবের যে অভিযোগগুলো করছেন বা যারা বলছেন যে এটির মধ্যে তথ্য উপাত্ত আছে, আমার একটি প্রশ্ন, আচ্ছা বিজেপি সরকারের বা অমিত শাহের স্বার্থটা কি শরীফ ওসমান হাদিকে হত্যা করে? এর আগে যে মানে একটা ধোঁয়া তোলা হয়েছিল এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তো প্রথমে অভিযুক্ত করা হলো যে মির্জা আব্বাস এই কাণ্ডটি ঘটিয়েছেন। হ্যাঁ, মির্জা আব্বাস হাদিকে দেখতে গেলেন হসপিটালে আহত অবস্থায়, সে সময় তিনি তোপের মুখে পড়েছিলেন এবং একটি ধোঁয়া তোলা হলো, একেবারে এস্টাবলিশ করে দেওয়া হলো মানে প্রথম কয়েকদিন যে মির্জা আব্বাস এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তারপরে বলা হলো যে এটা আওয়ামী লীগ ঘটিয়েছে, আওয়ামী লীগ করতো একসময়, এই যে ছাত্রলীগ করতো ফয়সাল। এখন কেন এসে তাদের কাছে এটি মনে হচ্ছে যে ভারতই ঘটিয়েছে? ভারতের স্বার্থটা কি আমি একটু জানতে চাই। জাবের যদি থাকে লাইনে, আমি জাবের আছে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মঞ্জুর আলম পান্না আপনার কাছে এটা জানতে চাইছিলেন যে আসলে এখানে ভারতের স্বার্থটা কি এরকম একটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশে? ওসমান হাদির একটা খুব বিখ্যাত স্লোগান আছে, যদিও আজকে এই স্লোগানটা আমি এখানে আর কি টকশো ভদ্র মানুষের একটা জায়গা, যার কারণে দিতে চাই না, আমরা তো আবার খুব বেশি অতটা সুশীল না, কিন্তু যেই প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে মানে ভারতের স্বার্থ কি, মানে ভারতের স্বার্থ নাই কোন জায়গায়, সেইটাও আমার একটা প্রশ্ন। আপনি দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানে বন্ধু রাষ্ট্র বলে বলে একটা প্রতিবেশী রাষ্ট্রকে কিভাবে তার সকল কিছুতে হস্তক্ষেপ করা যায় সেটা ভারত তার প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে দেখিয়েছে। আপনি পানি সন্ত্রাস বলেন, আপনি ট্রানজিট বলেন, আপনি করিডোর বলেন, আপনি বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটুকু অর্জন করবে, প্রত্যেকটা কিছু ঠিক করে দেয় ভারত। এবং ভারতের এই আধিপত্যবাদটা একদম সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশে অব্যাহত ছিল। এখন কেন ভারত শহীদ ওসমান হাদিকে হত্যা করতে যাবে? বাংলাদেশে তো আরো অনেক মানুষই রয়েছে। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যদি একটা ছেলেকে আপনি বিবেচনা করেন যে এই ছেলেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেন এবং সকল ধরনের আধিপত্যবাদ বিরোধী তার বক্তব্যগুলোর মধ্য দিয়ে তার এই মনোভাব ফুটে উঠেছে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এখন ভারতের এই জায়গাটা আসেন, ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে তার যে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে, তার যে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট গুলো রয়েছে, তার যে আওয়ামী সংবিধান যাদের মধ্য দিয়ে সে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, এই প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের হয়ে শহীদ ওসমান হাদি একটা কণ্ঠস্বর হয়েছিলেন, যার কারণে শহীদ ওসমান হাদি একই সাথে আওয়ামী লীগের পাশাপাশি ভারতের চক্ষুশূলে পরিণত হয়েছেন, যার কারণে ভারতের কাছে মনে হয়, আপনি দেখেন এই যে শিখ নেতাকে কানাডায় গিয়ে ভারত হত্যা করছে না, এর পরিপ্রেক্ষিতে ভারতের সাথে কানাডার সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছেছিল না, পৌঁছেছিল। ভারত এই কাজগুলো করে, মানে এমন না যে ভারত এই ধরনের কার্যক্রমগুলো কখনো ঘটায় নাই। তো যার কারণে মানে এই যে উড়িয়ে দেওয়ার যে একটা ব্যাপার আমাদের আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে, ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা দিয়েছেন সেইখানে আমাদের সামনে স্পষ্ট যে শহীদ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে আমাদের সামনে কিছু একটা তথ্য এসেছে, যেইটাকে সামনে ধরে আমাদের একটা আগানোর সুযোগ রয়েছে। কোনো ধরনের তদন্ত ছাড়া এই পুরো প্রক্রিয়াটাকে কোনো ধরনের আমলে না নিয়ে আজকে যারা মোটামুটি আলাপে বসেছেন তারা প্রত্যেকেই এটাকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার একটা পায়তারা বলে এই পুরো বিষয়টাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেওয়ার একটা প্রচেষ্টা করছেন তারা। তো আমরা করে বলতে চাই সরকারকে এবং জাবের, আপনার কথা আমার কাছে একদম পরিষ্কার। তবে 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 পান্না সাহেবের একটা বক্তব্য, একটা প্রশ্ন আছে আপনার কাছে, আরো একটি, আপনি যদি পান্না সাহেবের প্রশ্নটি। প্রথম কথা হচ্ছে যে কেন হাদিকে হত্যা করতে হবে ভারত
এটি চাইবে বা ভারত এটি করবে, ভারতের জন্য কি এমন হুমকি হয়ে দাঁড়িয়েছিল? যদি ওটি বলেন তাহলে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার সাম্প্রতিক সময়ে যিনি হয়েছেন তিনি হচ্ছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান। 2024 নির্বাচন আগে থেকে তিনি একাই ভারতের বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন। এটি আপনি হাসতে পারেন, এটি আমাদের সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি। আর ওই 5 আগস্টের আন্দোলনের পরে পাক্ষিকভাবে একটি বিশেষ রাজনৈতিক মনোভাবাপন্ন যে গোষ্ঠীগুলো রয়েছে তারা তো ভারত বিরোধী স্লোগান দিবেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বরঞ্চ আমরা যদি বলি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই মাঝে মাঝে একটি উস্কানি সৃষ্টি করা হচ্ছে, যেমন ডক্টর ইউনূস সরকার তার অধীনে যে নির্বাচনটি হলো তার মাত্র 3 দিন আগে জাতিসংঘের অধীনে আপনারা হাদি হত্যাকাণ্ডের তদন্তটি চাইলেন। জাতিসংঘের অধীনে হত্যাকাণ্ডের তদন্ত চাইতেই পারেন, কিন্তু ইউনূস সরকারের কি এমন সুপার পাওয়ার ছিল যে 3 দিনের মধ্যে নির্বাচনের আগে জাতিসংঘের মাধ্যমে তদন্তটি করাবে? এই যে একেবারে শিশুসুলভ একটি দাবি আপনারা উত্থাপন করলেন, একটা অস্থিরতা সৃষ্টি করলেন, এটা কি এক ধরনের উস্কানি নয়? 6 দিন আগে 6 দিন আগে এটি সম্ভব যে ওই 6 দিনের মধ্যে জাতিসংঘের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা? আমরা তো জাতিসংঘের অধীনে তারে ওই 6 দিনের মধ্যে তদন্ত করে দিতে বলি নাই। আমরা তাকে আহ্বান করছিলাম যে আপনি জাতিসংঘের অধীনে যাতে এটা তদন্ত হয় এটার জন্য একটা চিঠি প্রেরণ করে যান। এইটার জন্য তো তার এই প্রয়োজনে 10 মিনিট সময় লাগে, এর জন্য তো তার 6 দিন সময় লাগারও কথা না। পরে আসছে, আগে আপনার তদন্ত চেয়েছেন, চিঠির কথাটি পরে এসেছিল। যখন এটি নিয়ে সমালোচনা হলো যে হাউ ক্যান ইট পসিবল যে এই সময়ের মধ্যে তদন্ত, তখন চিঠি প্রসঙ্গটি এসেছে। উত্তর পেয়েছি, দেখাইতেই পারবেন না। আমরা একদম শুরু থেকে স্পষ্ট করে বলেছি যে আপনি জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণ করুন এবং এই চিঠিটা আপনি প্রেরণ করছেন, অমুক তারিখে প্রেরণ করছেন, এটা আমাদেরকে জানাই দেন, আমরা চলে যাব, শেষ। একটু বলি যে ধরেন হাদির তো অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যদি আপনি একেবারে খেয়াল করেন যে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে যে বিক্ষোভ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে তার সক্রিয় হওয়া, পাশাপাশি 32 ভাঙ্গা ধানমন্ডি 32 বঙ্গবন্ধু আসবেন, সেখানেও বলা হয় যে গণমাধ্যমগুলোর বরাদ্দ দিয়ে নানান জায়গায় এসেছে, ফলে তিনি তো নানানভাবেই টার্গেট হয়েছেন। আর আওয়ামী লীগ কার ফোরাম বা কার, এটা তো মীর, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি তো আমি আপনাকে সাংবাদিকও বটে, ইনকিলাব মঞ্চের নাম 5 আগস্টের আগে শুনেছেন? না। ইনকিলাব মঞ্চ যখন আত্মপ্রকাশ করলো তাদের জনবল কজন ছিল, কর্মী কজন ছিল, নেতা কজন ছিল, নিশ্চয়ই আমাদের সব জানা আছে। কি এমন ভয়ঙ্কর ভাবে তারা হুমকি হয়ে উঠলো বিরোধী পক্ষের কাছে। হ্যাঁ, হাদি একটা ফিগার পরিণত হয়েছিল, এটা সত্য কথা, লাইমলাইটে চলে এসেছিল, তার যে বক্তব্যের মধ্যে নানান ধরনের উপসর্গ অনুসর্গ নানান কিছু ছিল, এগুলো আমরা উচ্চারণ করতে চাই না। তো সেই হাদিকে নিয়ে তো আবার একটি বিশেষ গোষ্ঠী সেটিকে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলো। শুধু ইনকিলাব মঞ্চ নয়, ইনকিলাব মঞ্চের পেছনে কাজ আছে। ইনকিলাব মঞ্চ রাষ্ট্রপতির অপসারণ চাইছিল, বঙ্গভবন ঘেরাও করলো, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক ধরনের মব ক্রিয়েট করা হলো। অনেকে তো বাড়িই থাকতেন না, যারা সাংবাদিকদের মধ্যে অনেকে বাড়ি থাকতেন না এই মবের ভয়ে। হাদি হত্যাকাণ্ডের পর থেকে শুধু তাই নয়, হাদি হত্যাকাণ্ডের আগে থেকেই 5 আগস্টের পর থেকে যা শুরু হলো, হাদি হত্যাকাণ্ডের পরে এই ভয়টা মানে সংক্রামক রোগের মতন এমন ভাবে তীব্র আকারে ছড়িয়ে পড়তে লাগলো যে এই বুঝে আমার বাড়ি অ্যাটাক হবে। যে ভাষা ইনকিলাব মঞ্চ সহ আরো জামাতে ইসলামী সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে হুমকিগুলো দেওয়া হচ্ছিল, এবং তারপরে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চে শুধু নয়, আমি ইনকিলাব মঞ্চে তখন আমরা মনে করছিলাম যে একটা অসহায় সংগঠনে পরিণত হয়েছে, তাদেরকে নিয়ে কেউ কেউ খেলা করছে। আমি স্পষ্টভাবে বলতে পারি জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ধরনের ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করা হচ্ছিল, যে ধরনের হুমকি দেওয়া হচ্ছিল, ইভেন হাদির জানাজায় যে পরিমাণ মানুষ হলো, আপনি বলুন তো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই মানুষ গ্যাদার করা সম্ভব কিনা? আবার হাদি কি এতটাই জনপ্রিয় নেতায় হাদি লাইমলাইটে এসেছিল, এটা ফ্যাক্ট, কিন্তু এমন জনপ্রিয় নেতায় পরিণত হলো। দেখুন, জানা যায় একটা সেন্সিটিভ বিষয়, আমি সে বিষয়ে প্রশ্ন করতে চাই না, আমি শুধু যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছিল তাদের মুখোশটা উন্মোচনের চেষ্টা করছি। কারা এনেছিল, কারা গ্যাদার করেছিল ঢাকার শহরে এত মানুষ? আমি সাইফুল আলম অন্য প্রসঙ্গে যেতে চাই, আমি জাবেরের কাছে। জাবের, আমার কাছে লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে একজন বাদী বা একজন ভিকটিমের পরিবার আমার কাছে বড়। কে কি বললো পলিটিক্যালি না বললো সেটা আমার কাছে বড়। সেখানে হাদির বড় ভাই যিনি একজন সরকারি কর্মকর্তাও, তিনি 2টো পোস্ট দিয়ে নাম
দুটো দলের সদস্যের নাম মেনশন করেছেন এবং একটা দলের চিফের পিএস এর নাম মেনশন করেছেন, এইটা বলার পরে আপনারা বাদী পক্ষের লোকজনের বক্তব্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন না কেন? এক্স্যাক্টলি। কারণ লিগ্যাল গ্রাউন্ডে আমি এটাকে আগে দেখব, পলিটিক্যাল যে কোনো গ্রাউন্ডের চেয়ে আমি লিগ্যালি হাদি কেন? বাংলাদেশের যে কোনো হত্যাকাণ্ডের বিচার চাই এবং সেটা সুষ্ঠু ন্যায় বিচার। জি আল জাবের, আমার কাছে প্রশ্ন আপনার কাছে, আপনারা কেন বাদী পক্ষের চেয়ে বেশি পলিটিক্যাল বক্তব্য? আমি বলছি বাদী পক্ষের, মানে ভিকটিমের ফ্যামিলির বক্তব্য। হাদির বড় ভাই স্ট্যাটাস দিয়েছেন, দুটো, একটা নয়। মামলার বাদী হচ্ছে আমি, মামলার বাদী শহীদ ওসমান হাদির পরিবার না, মামলার বাদী আমি। আপনি বাদী হতে পারেন, কিন্তু আপনি তো ফ্যামিলি না। আমার কাছে ফ্যামিলিটা বড়। একটা যে কোনো ক্রাইম ইনভেস্টিগেট করতে হলে তার ফ্যামিলি অনেক বড় ইস্যু, ঠিক আছে? এবং দেখেন, ইনকিলাব মঞ্চ, শহীদ ওসমান হাদির পরিবার, দুইটা কিন্তু আলাদা পার্ট, দুইটা কিন্তু এক জিনিস না। আপনারা লিগ্যাল গ্রাউন্ডে যখন বলবেন তখন ওই যে বাংলা একটা প্রবাদ আছে, মাছে মাসির দরদ বেশি করে দেখবে না। লিগ্যাল গ্রাউন্ডে অবশ্যই ফ্যামিলি একটা বড় বিষয়, ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলছি শুধুমাত্র লিগ্যাল গ্রাউন্ডে, আমি অন্য কোনো পলিটিক্যাল গ্রাউন্ডে যাচ্ছি না। তাহলে আপনারা কেন ফ্যামিলির বক্তব্যকে বড় করে দেখছেন না? এটা আমার আসলে প্রশ্ন, যে প্রশ্ন আসলে সাংবাদিকরা আপনাকে জিজ্ঞাসা করেছিল সকালে। ওকে, তো এইটার ক্ষেত্রে প্রথমত যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা বলেছি। আমরা স্পষ্ট করেছি যে শহীদ ওসমান হাদি যখন ঢাকা ৮-এ নির্বাচনে প্রার্থী হয়েছেন, বিএনপি এবং জামাত দুই পক্ষ থেকেই তার সাথে নেগোসিয়েশন করা হয়েছে যে আপনি যদি ঢাকা ৮ ছাড়া অন্য কোনো আসনে নির্বাচন করেন তাহলে আমরা আপনাকে সমর্থন করব। তো এখন শহীদ ওসমান হাদির ভাই হঠাৎ করে কেন এই জায়গাটাতে উনি দুইটা পোস্ট দিলেন, একমাত্র সেইটার উত্তর তার কাছেই আছে, সেই উত্তরটা আমাদের কাছে নাই। এই উত্তরটা একমাত্র তিনিই দিতে পারবেন। আমরা ওসমান হাদির ভাইয়ের সাথেও, যিনি ওমর শরীফ হাদি, তার সাথেও যোগাযোগ করেছিলাম। তিনি একটি পদে রয়েছেন, সেই পদে থাকার কথা বলেই তিনি আসলে আমাদের সাথে কথা বলা থেকে বিরত থেকেছেন। ফলে সাইফুল আলম চৌধুরী তিনি পোস্ট দিয়েছেন এবং সম্ভবত তিনি আবার তার পোস্ট সরিয়েও ফেলেছেন। আমি যদি আপনাদের কাছে যদি আর এই প্রসঙ্গ নিয়ে কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে আমি বরং প্রসঙ্গ চেঞ্জ করতে চাই। জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল জাবের, একই সঙ্গে দেবপ্রসাদ অধিকারী, আপনারা আমাদেরকে সময় দিয়েছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে বিদায় জানাতে চাই এবং একই সঙ্গে বিরতিতে যেতে চাই। ফিরে এসে অন্য একটি প্রসঙ্গ নিয়ে আসবো। মূল্যস্ফীতি চাপে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন নতুন করে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এই প্রসঙ্গ নিয়ে মঞ্জুর আলম পান্না এবং সাইফুল আলম চৌধুরী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখি। দেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা। ফলে প্রতি ইউনিটের গড় মূল্য ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৩৯ পয়সা। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে বেড়েছে ১ টাকা ৫২ পয়সা। এতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সায় দাঁড়িয়েছে। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্য হার বা হুইলিং চার্জও বাড়ানো হয়েছে। প্রতি ইউনিটে ৩১.৩৫ পয়সা থেকে তা বেড়ে হয়েছে ৩৮.৮৬ পয়সা। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ ও পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসাবে পাইকারি মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটতি পূরণে সরকারকে বছরে প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ২৬-২৭ অর্থ বছরে সম্ভাব্য যে চাহিদা ভর্তুকির, এটা প্রায় ৫৬,০০০ কোটি টাকা। সো এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় ১৪,২০০ কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে আয়। এর প্রেক্ষিতে আরও ৪১,০০০ কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে।
এর আগে গত 20 ও 21 এপ্রিল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে 2 দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিআরসি। সেখানে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট 85 পয়সা থেকে 2 টাকা 5 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো কমিশন। শবনাজ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম। সাইফুল্লাহ চৌধুরী কি বলবেন যে 3.5 মাসের মধ্যে বলেছিল 2 বছরের আগে হ্যাঁ 100 দিন আগেও, মানে 100 দিন শুরুতে বলেছিল যে ভর্তুকি দিয়ে চেষ্টা করবে। সো এখন তেলের দাম, গ্যাসের দাম বেড়েছে আগেই, এখন বিদ্যুৎ বাকি ছিল, সেটা হয়ে গেছে। ফলে আপনি যদি জনগণের আয় ক্ষমতা দেখেন, সরকারি চাকরিজীবীদের দেখি, তাহলে যে সেটা সে সবশেষ 2015 সালে বেড়েছিল। ফলে সে ইনকাম কিন্তু যেখানে আছে সেখানে রয়ে গেছে। আবার প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ, যেটা প্রফেসর ইউনূসের আমলে বন্ধ হয়েছিল, সেগুলোর কোনোটা এখনো পর্যন্ত চালু হওয়ার আমরা খবর জানি না, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বা কারখানাগুলো। সে অর্থে তার মানে মানুষের উপরে আরেকটা, বিশেষ করে যারা হাই কনজিউমার, আপনি ধরেন আপনি 70-75 ইউনিট খরচ করেন, তাদের জন্য খুব সমস্যাটা খুব বেশি না, কিন্তু যারা অনেক বেশি ইউজ করে তাদের জন্য অনেক বড়। তো সেটা আরও চাপ বাড়বে আর কি, বিশেষ করে যাদের পরিবারের সাইজ, মানে ফ্যামিলির সংখ্যা, লোক সংখ্যা বেশি, তাদের জন্য অনেক বেশি প্রেশার হয়ে যাবে। কিন্তু এটা না বাড়িয়েও কি সরকারের হাতে কোনো বিকল্প আছে? আমি বরং এই প্রশ্নটা শুনবো মঞ্জুরুল পান্নার কাছ থেকে। তবে আমি ফাঁকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সকেও এই আলোচনায় যোগ করে নেই। জনাব রুহিন হোসেন প্রিন্স আমাদের সাথে যোগ দিয়েছেন। মঞ্জুরুল আলম পান্না, আপনার কি মনে হয় যে আসলে যে পরিমাণ গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হয়, ফলে এই আর কোনো বিকল্প আছে? ভর্তুকি দিতেই হয়, এই বিষয়ে প্রিন্স ভাই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, প্রিন্স ভাইরা তারা ভালো বলতে পারবেন। তবে আমি একটু একটা কথা যোগ করি, এই যে রিপোর্টটা দেখলেন না, বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ছোটবেলায় তো পাপেট শো দেখেছেন না? অনেকদিন আমরা দেখি না, যারা শহরে থাকি পাপেট শো দেখি না। বিশ্বাস করে এই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এটা একেবারে জলজান্ত আধুনিক একটা পাপেট শোর মানে মঞ্চ আর কি। ওই যে বিভিন্ন জুতা কিংবা জামা কাপড়ে মূল্যহ্রাস দেওয়া হয় না, মানে মূল্যহ্রাসটা তো আমরা জানি যে 10 টাকা যোগ করে 5 টাকা মূল্যহ্রাস, এভাবে বোঝানো হয়। তো বিআরসি কাজ হচ্ছে এটি যে বিদ্যুৎ কোম্পানিগুলো যখন আবেদন করে, তারা খুব বাড়িয়ে আবেদন করে, 5 টাকা বাড়ানো দরকার, আবেদন করে 10 টাকা। এখন গণশুনানি হয়, যারা ভোক্তা তাদের সাথে শুনানি হয়। তো ভোক্তাদের পক্ষ থেকে যারা শুনানি করেন, যারা এক্সপার্ট আছেন, পাওয়ার এক্সপার্ট বা এনার্জি এক্সপার্ট, তারা বলেন যে না, এত টাকা বাড়ানো যাবে না। তখন ওরা বলে কি, যাচ্ছে না, ঠিক আছে, আপনারটা শুনতে চাই তো 10 টাকা তো বলেছে, তো আচ্ছা আপনাদেরটা শুনি, ওনারটাও শুনি, আচ্ছা 5 টাকা বাড়ালাম। একেবারে নাটক। মানে এই বিদ্যুৎ কোম্পানিগুলো, বিদ্যুৎ বিতরণ যে কোম্পানিগুলো, তারা আগে থেকেই বলে দেয় যে আমাদের কিন্তু 5 টাকা বাড়ানো দরকার, আমরা 10 টাকা প্রপোজ করব, তোমরা গণশুনানি করবা, করে ওই জায়গায় থাকবা। তারপর তো বিইআরসির একটা পাপেট শো দেখানোর সুযোগ হলো গত মানে আমি তো মানে লাস্ট 3-4 বছর আগে মনে সম্ভবত এটাও দেখানোর সুযোগও ছিল না। গভর্নমেন্ট এক সিদ্ধান্ত নিল না ছিল না। এখন আপনি আওয়ামী লীগ কথা বলছেন, আওয়ামী লীগ ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে আমি অনেক রিপোর্ট করেছি। বিষয় হচ্ছে যে ওটা আরো ভালো, যে আমি কারোর কথা শুনবো না, আমি স্বঘোষিত স্বৈরাচার, আমি কারোর কথা শুনতে চাই না, ওটা একদিকে ভালো আছে। কিন্তু এইখানে স্রেফ টাইমে অপচয়, এই যে মানুষগুলো বসিয়ে রাখা হয়েছে বিচারকের নামে, তারাও এক ধরনের বিচার করছে, স্রেফ অর্থের অপচয়, রাষ্ট্রের অর্থের অপচয়, আর কিছু না। যে আমি একটু প্রিন্স ভাইকে শুনতে চাইবো যে কোনো তেমন কোনো প্রশ্নের জায়গা থেকে শুধুমাত্র প্রতিক্রিয়াটা জানতে চাইবো। আমি খুব বেশি সময় দিতে পারবো না, ছোট্ট করে যদি আপনি জানাতেন যে নতুন করে বিদ্যুতের দাম, এর আগে আমরা দেখেছি যে তেল বাড়লো, সব কিছুরই মোটামুটি দাম, মূল্যস্ফীতি, মানে কি বলবেন? না, এটা তো গণবিরোধী সিদ্ধান্ত 1 নম্বর, এবং সরকারের ইচ্ছায় হয়েছে। 2 নম্বর হচ্ছে যে বিআরসি, আমরা এবার এইখানে পরিষ্কার করে তাকে একটা কথা বলতে গিয়েছিলাম যে এই ধরনের গণশুনানি অপ্রয়োজনীয়। গণশুনানিতে এখনকার নিয়ম যেটা আছে, তাতে কোম্পানিগুলো তাদের বাড়ানোর জন্যে আবেদন করে, সেই অনুযায়ী আমরা বলছি এটাকে বাতিল করেন। এইখানে নিয়ম পরিবর্তন করে ধরেন আপনি আমরাও যদি যুক্তি দিয়ে আবেদন করতে পারি দাম কমানো যাবে, সেইটারও শুনানি করেন। এবং আমরা এই কথা এবারও পরিষ্কার করে বলেছি যে ধরনের দাম কমানোর জন্য যদি শুনানি করা হয়, আমরা এবং বিশেষজ্ঞদের নিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে দাম কমানো সম্ভব এখন যেটা আছে তার থেকে। যদি প্রমাণ না করতে পারি তারপরে করবেন। তারা এই কাজটি করলো না, বরঞ্চ এইবার
সবচেয়ে বড় অনৈতিক কাজ করলো। এবং আপনি দেখেন এই যে চেয়ারম্যান সাহেবের কথা শুনলাম, তিনি এক কলমের খোঁচায় কত বললেন, জনগণের পকেট কাটবেন 14,200 কোটি টাকা, এটা হচ্ছে সরাসরি কাটবেন। আর এই মূল্য বৃদ্ধির পরে বিভিন্ন যে জিনিসপত্রের দাম বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, তাতে জনগণের যে দুর্ভোগ হবে, এই দুর্ভোগ ডেকে আনার জন্য বিআরসি এবং এই সরকারকে বিচারের মুখোমুখি করার কোনো বিকল্প নেই। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, দেখেন এই যে গণশুনানির নামে যা হয়, আগেই আমরা বলেছি এগুলো বাতিল করা দরকার। এইবার আমিও এখানে ছিলাম এবং একটা প্রশ্ন করেছিলাম যে বিআরসির আইনেই আছে যে তারা যদি ভোক্তার স্বার্থ দেখে তাহলে মূল্য বৃদ্ধির পরে ভোক্তাদের উপরে প্রতিক্রিয়া কি, এইটা যে কোম্পানিগুলো আবেদন করেছে সেখানে কি সেটা তারা বলেছে? এইখানে নির্লজ্জের মতো ওই কোম্পানিগুলো বললেন যে না, আমরা তো এগুলো করি নাই, এবং এখানে বিআরসিও কিন্তু কোনো উত্তর দিতে পারি নাই। কিন্তু ঈদের বন্ধের মধ্যে তড়িঘড়ি করে 90 দিন তাদের হাতে সময় ছিল, এই সময় না নিয়ে ভালোভাবে যাচাই বাছাই না করে যে মূল্য বৃদ্ধি করা হলো, এটা জনগণের উপরে শুধু বোঝা চাপানো হলো। তারা সেটা শুধু তো হলো না, এটা তো হলোই, এটা একটা অনৈতিক, এবং বিআরসি নিজেকেই একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবেই তারা কিন্তু প্রমাণ করলো। সুতরাং আমি মনে করি সরকারের যদি বিন্দুমাত্র দায়িত্ববোধ থাকে জনগণের উপরে, তাহলে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত তারা বাতিল করবে এবং আমাদেরকে সুযোগ করে দেবে যাতে করে আমরা মূল্য কিভাবে কমানো যায় এ ধরনের গণশুনানিতে অংশ নিতে পারি। যুক্তিতর্ক আপনারা সবাই দেখেন, জানবেন, তারপরে যদি কোনোটা সমন্বয় করার প্রয়োজন হয় দেখা যাবে। আমার শেষ কথা হচ্ছে, সরকার বা এরা একটা ভুল কথা বলে যে সরকার টাকা দিচ্ছে। এটা ভাই সরকারের টাকা কিসের? এটা তো জনগণের টাকা। আমরা জনগণের টাকা অন্য জায়গায় খরচ করছি না, আমরা কোথায় করব? জনগণের স্বার্থে যেখানে প্রয়োজন সেই কাজটি আগে করব। আমি উদাহরণ দিই, আমি যুক্তির খাতিরে যদি বলি 14,200 কোটি টাকাও যদি আজকে প্রয়োজন হতো আমি অন্য খাত থেকে এনে দিতাম, যদিও আমরা মনে করি যে অন্য জায়গা থেকে এই টাকা বাঁচানো সম্ভব মূল্য বৃদ্ধি না করে। সুতরাং এ ধরনের অনৈতিক কাজের কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না, এটা অন্যায়, অযৌক্তিক, এবং এই সিদ্ধান্ত আমি আশা করব সরকার এটা প্রত্যাহার করবে। এবং সেটা যদি না করে তাহলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত গরিব মানুষ তারা ভুগবে। এইখানে এক ভাই বললেন, আমি খুব বিনয়ের সাথে বলি, দেখেন কত বড় অন্যায় অনৈতিক কাজ করলো, 0 থেকে 50 বা 75 ইউনিট দরিদ্র মানুষ বহন করে, সেখানেও কিন্তু দাম বাড়ালো। আমরা বরঞ্চ বামপন্থীদের পক্ষ থেকে বহুদিন ধরে বলে আসছি, আপনি 0 থেকে 75 পর্যন্ত 2 কোটি গ্রাহক কিন্তু এই দায়িত্ব পালন করে, তাদেরকে কিভাবে বিনামূল্যে দেওয়া যায় সেই পথ সরকারের এবারের বাজেটে অনুসন্ধান করা দরকার। কিন্তু সেইটা না করে যেটা মূল্যবৃদ্ধি করলো, এটা একেবারেই ইন্টারেস্টিং কথা বলছেন। আমি চেষ্টা করবো যে এই ফাঁকে রুনি হোসেন প্রেসিডেন্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা সাধারণত এই অংশে একেবারে শেষ অংশে বেশ কিছু অনলাইন দেখার চেষ্টা করি, সর্বশেষ আপডেট জানতে চাই এবং পাশাপাশি এটা নিয়ে যদি ছোট্ট করে মন্তব্য শোনার থাকে সেটা শুনবো। কিন্তু রুনি হোসেন প্রিন্স একটা কথা বলছিলেন যে ধরেন দাম কমানোর, বাতিল করার, এইগুলোকে বলার জন্য বলা, এগুলোকে আসলে সুযোগ হয়? একবার দাম বাড়লে কোনো কালে দাম কমে? বাংলাদেশে আর কমে না কোনো কিছুর। কল্যাণমুখী রাষ্ট্র হলে অবশ্যই সম্ভব, এবং এটা তো চাহিদা অন্য জায়গায় হয়। আপনি নেপালও দেখবেন, পাশের ছোট দেশ, ওখানে হয়। আমাদের দেশে কোনো নজির আছে? আমাদের দেশে নজির না, আমরা বাড়াইতে পারলে খুশি। 10 টাকা বাড়িয়ে 5 পয়সা কমায় আর কি। যাই হোক, আমি একটু অনলাইনগুলো দেখি। এখন পর্যন্ত প্রথম আলোর লাস্ট আপডেট যা দিয়েছে, জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী। পদত্যাগের পর ফেসবুকে কি লিখলেন সাবেক পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী দীপেন দেওয়ান। দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে বেশ আন্দোলন চলছে, ওই কারণে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, লম্বা স্ট্যাটাস। উনি ফর্মাল যেতে বলেছেন, ঐক্যই সব, দলে মতবিরোধ থাকতে পারে কিন্তু সংঘাত নয়। এইগুলো সেলিনা হায়াৎ আইভীর জামিন কি বিশেষ কিছু? পান্না ভাই এটা ভালো বলতে হবে। সেলিনা হায়াৎ আইভীর জামিন কি বিশেষ কিছু? আমাদের এই মুহূর্তে তো মনে হয় বিশেষ কিছু, তার কারণ আমরা ধরেই নিয়েছি জামিন হবে না বা জামিন হওয়ার অনেক অধিকার কারণ নাই। চক্রের মধ্যে চলছিল, কিন্তু উনি কিন্তু সবগুলো মামলা জামিন পেয়েছিলেন, আবার সোনারেস থেকে মুক্তি পেয়েছিলেন, তারপর আবার এই একটা চক্রের মধ্যে ঘুরছিল ওনার জামিন, ওনার মুক্তিটা নানামুখী গুঞ্জন। চিফ জাস্টিস ওকে আমরা বরং পরেরটা দেখি, যুগান্তরের কি বলছে। যুগান্তরের সর্বশেষ আপডেট কি বলছে? সেখানে বলছে এমপিও ভুক্তির দাবিতে রোববার থেকে আমরণ অনশনে যাচ্ছেন ইবতেদায়ী শিক্ষকরা। সংরক্ষিত আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর।
বাংলাদেশের খুন প্রসঙ্গে মমতার বক্তব্য, দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, এতক্ষণ তো আমরা প্রতিক্রিয়ার মধ্যে ছিলামই। সর্বশেষ বিবিসিটা দেখেই না, আমি সমকালটা দেখি শেষ করে ফেলি। সমকাল বলছে জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী, সেটাকেই তারা এখন পর্যন্ত তাদের অনলাইনে শিরোনামে রেখেছেন। পদত্যাগের 3 দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, অ্যাজ ইউজুয়াল। বাকি যা আছে তেমন কিছু আলোচনা নেই এখন আপাতত। আমাকে একেবারে বলা হচ্ছে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আলম পান্না, একই সঙ্গে সাইফুল আলম চৌধুরী, আপনারা এই মূল্যবান সময় দিয়েছিলেন, মন্তব্য করেছিলেন। আর এর সাথে শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।